ভয় ভাঙাই দিয়েন না, না নাতে না, কেউ জিরো পড়বে না। আসলেই নেই। শোনো, তোমাকে কোনোদিন সেকেন্ড ইয়ারে বলবে না যে ফিগার অফ স্পিচ লেখো, বা বলবে না যে রাইম স্কিম লেখো, কারণ অনেক সময় রাইম স্কিম লিখতে বলে, আর ওটা তুমি ইজিলি বের করতে পারবা, যে কোনো কবিতার রাইম স্কিম ইজিলি বের করতে হুম। পারবা। তো আর রাইম স্কিম বের করার জন্য কবিতা বোঝা লাগে না, এমনি শেষের দিকে তাকালেই হয় একটু ঠান্ডা মাথায়, বোঝা লাগে না। আর ফিগার অফ স্পিচ বোঝার জন্য অনেক সময় মিনিং বুঝতে হয়, ইয়া করতে হয়। তো এগুলো কোনো কিছুই আসবে না, জাস্ট কবিতার সামারি। একটু কঠিন হয়ে যাবে সামারি লেখার জন্য যখন আনকমন কোনো কবিতা আসবে, তবে টেনশনের কোনো কারণ নেই। এইবার যারা পরীক্ষা দিল সেকেন্ড ইয়ারে, ওদেরকে প্রায় আমি 17টা কবিতা পড়াইছিলাম বাইরে থেকে, এই ভয়ে যে বাইরে থেকে যদি কবিতা আসে। এই 17টা কবিতার মধ্যে কিছু কবিতা ফার্স্ট ইয়ারেরও ছিল, কিছু কবিতা সেকেন্ড ইয়ারেরও ছিল, আর কিছু কবিতা থার্ড ইয়ারের ছিল, আর দুই একটা কবিতা ফাইনাল ইয়ারের ছিল। এগুলো সব কিছু মিলে আর এই প্যারাটা এই সেকেন্ড ইয়ার থেকে দি এন্ড, আর সামনে যাবে না, সামনে একাডেমিক বই পড়তেই দিশা নাই। এই জন্য তো থার্ড ইয়ারের লিঙ্গুইস্টিকের মতো কঠিন ক্লাস আমি প্রতিদিন নিচ্ছি, কারণ একদিন গ্যাপ দিলে ওই ভুলে যাবে যে কোনটা কোনটা কোনটা, ভুলে যাবে যে একদিন মিস দিলে। দ্যাটস ওয়াই মিস দিচ্ছি না। তো আমি বুঝি যে কোনটা কিভাবে দিলে হয়, কিন্তু যেহেতু ওরা জানুয়ারির 29 তারিখে পরীক্ষা শেষ করছে, আমার যারা ওল্ড স্টুডেন্ট প্রায় 40 জনের মতো ওল্ড গ্রুপে ছিল, সবাই বলছে যে অনেকেই প্রবলেম বা ঘোরাঘুরি করবে, এই কারণে অনেকেই মানে ফেব্রুয়ারি এটা শেষ। তো আমরা এখন আমাদের আজকের ক্লাস শুরু করি। আমি বলে দেই সব সময় যে যখন কোনো কিছু বুঝবেন না, জরুরি নয় যে এক কথায় বুঝে যাবেন, কোনো জরুরি নয়, জিজ্ঞেস করতে হবে। তো আমরা আমরা স্ক্রিনে দেখতে পারতেছি যে শি ডুয়েল্ট আমাং দ্য আনট্রোডেন ওয়েস্ট এবং লন্ডন 1802। এই দুইটা কবিতা, এই দুইটা কবিতার মধ্যে একটা কবিতা এমন, যেই কবিতাটাকে আমরা বলি লুসি পোয়েম। আমরা লুসি পোয়েম সম্পর্কে বেশ ভালো ভালো ধারণা আমাদের আছে। লুসি পোয়েম সম্পর্কে এই কারণে মাথায় রাখতে হবে যে আমরা যে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার পড়া শুরু করেছি, মিডল ইংলিশ পিরিয়ড পর্যন্ত পড়ছি। হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার যখন আমরা রোমান্টিক পিরিয়ডে যাব, তখন কিন্তু এইগুলোর সম্পর্কে আবার একটা আলোচনা হবে হিস্ট্রির তরফ থেকে, হিস্ট্রির পক্ষ থেকে। তখন আমরা এই জিনিসটার উপর একটা শর্ট নোট পড়ব, যে রাইট এ শর্ট নোট অন লুসি পোয়েম। তো আমরা সকলেই জানি, কয়েকদিন আগেই তো পড়লাম, মানে 4 মাস আগেই পড়লাম, যে লুসি ইজ কল্ড দ্য ডটার অফ নেচার, প্রকৃতির কন্যা। লুসি একটা হচ্ছে, লুসি নামের কোনো মেয়ে পৃথিবীতে ছিল না। লুসি একটা মেয়ের নাম ঠিক আছে, কিন্তু লুসি নামের কোনো মেয়ে পৃথিবীতে ছিল না। এটাকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার সাহিত্যিক ক্রিয়েটিভিটি দ্বারা সে একটা ক্যারেক্টার তৈরি করছে। যেমন রোমিও অ্যান্ড জুলিয়েট পৃথিবীতে ছিল না, ওটা ক্যারেক্টার তৈরি করছে উইলিয়াম শেক্সপিয়ার। হ্যামলেট পৃথিবীতে ছিল না, ওটা ক্যারেক্টার তৈরি করা। ওথেলো ছিল না, ক্যারেক্টার তৈরি করছে। এটাকে বলা হয় ক্যারেক্টারাইজেশন। ক্যারেক্টারাইজেশন মানে ক্যারেক্টার চুজ করা লিটারেরি কাজের জন্য, সাহিত্যিক কাজের জন্য। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 5টা এরকম ছোট বড় 5টা কবিতা লিখছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যেই 5টা কবিতার নাম তিনি দিয়েছেন লুসি পোয়েম। 5টা কবিতার নাম দিয়েছেন লুসি পোয়েম। তো যেমনটা বলেছিলাম যে অনেকেই বলে যে লুসি হতে পারে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা মেয়ে, যে জন্মগ্রহণ করার পর মারা গেছে, বড় হয়নি। হতে পারে লুসি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কোনো গার্লফ্রেন্ডের নাম। হতে পারে লুসি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মেয়ে ক্যারোলাইন, যেটার ব্যাপারে আমরা গতকালকে পড়েছি, ক্যারোলাইন, সেও হতে পারে। কিন্তু সর্বোপরি কথা হচ্ছে, অধিকাংশ ক্রিটিকদের মতামত হচ্ছে যে লুসি কোনো আমাদের মতো কোনো মেয়ে নয় বা কোনো সৃষ্টি মানুষ নয়, এটা কবির একটা সৃষ্টি ক্যারেক্টার। কীরকম, যে লুসিকে ক্যারেক্টার বানিয়ে লুসির মাধ্যমে তিনি প্রকৃতির গুরুত্ব বুঝেছেন, প্রকৃতির গুরুত্ব পাঠকদের সামনে তুলে ধরেছেন। অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির বেড়ে ওঠা, প্রকৃতির যৌবন, যার থেকে আমরা দূরে সরে যাচ্ছি দিন দিন, প্রকৃতির দিকে যাই না, প্রকৃতিতে মিশি না, প্রকৃতির সৌন্দর্য দেখি না, দেখতে যাই না। কারণ আমরা মডার্ন মানুষ, জবের কাজে ব্যস্ত, সংসার সামলাইতে ব্যস্ত। আমি আমার কথা বলি, আমি মাসে একবারও আমার বাড়িতে আমার আব্বাকে ফোন দেই না। এর মানে এই নয় আমার আব্বাকে ভালোবাসি না, যথেষ্ট ভালোবাসি। মাঝে মাঝে রাত্রে আমার বাপের কথা স্মরণ করে আমি কান্নাও করি, কিন্তু এই সময়টা বের হয় না। অথচ অনেক সময় মোবাইল চাপতে চাপতে সময় চলে যায়। তো এরকম হয়ে যায় যে সবার প্রতি ভালোবাসা আছে, খোঁজ খবর নেওয়ার কোনো একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে কাজ করে না। তো প্রকৃতির সম্পর্কে, প্রকৃতির সঙ্গে আমাদের যে বিচ্ছেদ, যে ডিস্টেন্স তৈরি হয়েছে, এটাকেই বোঝানোর জন্য একটা লেডি ক্যারেক্টার তৈরি করেছেন লুসি, যেটার উপর ডিপেন্ড করে তিনি 5টা কবিতা লিখছেন। প্রত্যেকটা কবিতার শুরুর দিকে তিনি লুসিকে জন্ম দিয়েছেন এবং শেষের দিকে লুসির মৃত্যু দিয়ে শেষ করেছেন, অর্থাৎ লুসি মারা গেছে। এরকম কিছু জিনিস দিয়ে লুসির গুরুত্ব দিয়ে তিনি প্রকৃতির গুরুত্ব বুঝিয়েছেন। তো লুসি যে 5টা যে লুসি পোয়েম, 5টা লুসি পোয়েমের মধ্যে
একটা পোয়েম একাডেমিকলি এই বইয়ে অ্যাড করা আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। সে একটা কবিতার নাম হচ্ছে শি ডুয়েল্ট আমাং দ্য আনট্রোডেন ওয়েস। এটা হচ্ছে কবিতা শি ডুয়েল্ট আমাং দ্য আনট্রোডেন ওয়েস। তো এই কবিতা শুরু করার আগে গত কবিতাটার মতো এই কবিতার কিছু বিষয় জানতে হবে যে এই কবিতায় কী তুলে ধরা হয়েছে। যেহেতু ফার্স্ট ইয়ারে একরকম করে পড়েছি, সেকেন্ড ইয়ারে যেহেতু বড় হয়েছে তথ্য একটু বেশি জানা দরকার, দ্যাটস ওয়াই একটু আলাদাভাবে এভাবে স্ক্রিন সাজানো হয়েছে। তো দেখো, শি ডুয়েল্ট আমাং দ্য আনট্রোডেন ওয়েস, এটা হচ্ছে কবিতার টাইটেল, কবিতার নাম। অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ লস, লস মানে ক্ষতি, মানে এই কবিতাটাকে ক্ষতি স্বরূপ প্রেজেন্ট করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। দেখো, দ্য স্পিকার ইন্ট্রোডিউসেস আস টু দ্য সেটিং হোয়ার হার বিলাভড ওয়ান্স লিভড। এই কবিতা পড়লে বোঝা যায় যে এই কবিতা যে মেয়েটাকে নিয়ে বলা হয়েছে, লুসি, একটা মেয়েকে নিয়ে বলা হয়েছে, সেই মেয়েটা কবিতার এক্সপ্রেশন দেখে বোঝা যায় যে কবির বিলাভড। এখন কবি তো প্রকৃতির কবি, কবি তো প্রকৃতিকেও ভালোবাসে। তো লুসি যদি প্রকৃতিকে তুলে ধরে তাহলে অবশ্যই এটা লুসি কবির বা স্পিকারের বিলাভড, এই দিক দিয়ে আমরা বলতে পারি। আশা করি ক্লিয়ার। সো দ্য স্পিকার ইন্ট্রোডিউসেস আস টু দ্য সেটিং, মানে সেটিং অফ দ্য পোয়েম। কবিতাটা শুরু কোথায়, কোন জায়গায় কবিতাটার বিষয়ে আলোচনা করতেছে। হোয়ার হার বিলাভড ওয়ান্স লিভড, একদা এক সময়ে কবির প্রেমিকা যেখানে বসবাস করত ওই জায়গাটাতে এই কবিতাটার সেটিং। আচ্ছা, হি সেইস দ্যাট শি লিভড ইন আ ম্যাগনিফিসেন্ট অ্যান্ড আইডিয়ালিক প্লেস। একটা চমৎকার, একটা ম্যাগনিফিসেন্ট, একটা স্টার্নিং, একটা বিউটিফুল জায়গায় তার প্রেমিকা এই লুসি বসবাস করত। মানে হার শব্দ ব্যবহার করা হয়েছে, লুসি বসবাস করত। ওকে, স্যাডলি, দুঃখজনকভাবে, দেয়ার ওয়াজ নো ওয়ান টু প্রেইজ হার ম্যাগনিফিসেন্ট বিউটি অ্যান্ড লাভ হার। তো দুঃখজনকভাবে লুসি যে এমন একটা সুন্দর জায়গায় জন্মগ্রহণ করেছিল, সেও বিউটিফুল ছিল। তো একটা মেয়ে সুন্দর হিসেবে বলে না যে, অনেকেই ফাজলামো করে বলে যে সুন্দরের প্রশংসা করা উচিত, গড যেহেতু সুন্দর করে সৃষ্টি করেছেন প্রশংসা করা উচিত। আসলে এটা ইসলাম মানে না, ওটা তার স্বামী প্রশংসা করবে, বা যারা মাহরাম, যারা মাহারাম তারা প্রশংসা করবে। যাদেরকে বিবাহ করা হারাম তারা প্রশংসা করবে, যাদেরকে বিবাহ করা জায়েজ তারা প্রশংসা করতে পারবে না বিফোর ম্যারেজ। যাই হোক, তো লুসি যে সুন্দর একটা পরিবেশে সুন্দরী একটা মেয়ে জন্মগ্রহণ করেছেন, সে বলা হচ্ছে যে সেখানে কেউ ছিল না যে তার রূপের প্রশংসা করবে এবং তাকে ভালোবাসবে। এখন লুসিকে প্রকৃতির জায়গায় ফেলো বা প্রকৃতিকে লুসির জায়গায় ফেলো, তো প্রকৃতি এমন একটা সুন্দর জায়গা যেখানে কেউ যাইতো না, প্রকৃতি যে সুন্দর তা সেখানে ঘুরে দেখতো না, প্রকৃতিকে দেখতো না বা প্রকৃতির যে বিষয়টা দেখতো না, দুঃখজনকভাবে। ওই দিক দিয়ে বুঝে নিও সব। হি কম্পেয়ার্স হার উইথ বিউটিফুল ন্যাচারাল অবজেক্টস। ন্যাচারাল অবজেক্টস বলতে ন্যাচারাল এলিমেন্ট, বিভিন্ন ধরো গাছপালা, সূর্য, চাঁদ, বা ভেলভেট বা পার্পেল কালার, বা যেটাই হোক, তারা বা স্টার, যে ন্যাচারাল যে এলিমেন্টগুলো আছে এগুলোর সঙ্গে তুলনা করেছেন। প্রকৃতির যে সুন্দর জিনিসগুলো সেগুলোর সঙ্গে সুন্দরী লুসিকে তুলনা করেছেন। So he compares her with beautiful natural objects like violet by a mossy stone and a fair bright star. Fair মানে হচ্ছে, fair হচ্ছে একটা ওল্ড ইংলিশ ওয়ার্ড, ফেয়ার একটা ওল্ড ইংলিশ ওয়ার্ড যাকে আমরা সাহিত্যের ভাষায় বলি আর্কেইক ওয়ার্ড, আর্কেইক ওয়ার্ড। আবার এটাকে বলা হয় আর্কেইজম, টার্ম হিসেবে বলা হয়, লিটারারি টার্ম হিসেবে বলা হয় যে আর্কেইজম, অর্থাৎ কোনো একটা কবিতায় বা সাহিত্যে পুরাতন প্রথম দিকের ইংরেজি ভাষার যে পুরাতন শব্দগুলো ওগুলা ব্যবহার করা। যেমন দাউ, দাই, দি, দাউ, দাই, দি, তারপরে আর এর পরিবর্তে আর্ট, শ্যালের পরিবর্তে শ্যাল্ট বা শাল্ট, তারপরে মনে করো যে ইএস এর পরিবর্তে টিএইচ, এগুলো হচ্ছে ওল্ড ইংলিশ ফর্ম, এগুলোকে আমরা আর্কেইক ওয়ার্ড বলি বা আর্কেইজম বলি। ঠিক আছে, তো ফিয়ার, যেটা ফিয়ার মানে হচ্ছে বিউটিফুল, মানে মডার্ন ইংলিশে বিউটিফুল মানে হচ্ছে ফিয়ার, যেটাকে উজ্জ্বল বলা হচ্ছে ব্রাইট, বুঝতে পারছো? আর একটা স্টারের বা মুনের ব্রাইটনেসটাই হচ্ছে তার বিউটি, এটা। তো যাই হোক, এগুলো কখনো তিনি এই মেয়েটাকে প্রকৃতির যে সুন্দর জিনিস এগুলোর সঙ্গে তুলনা করেছেন, অথবা কখনো পার্পেল একটা কালারের পাথর, যেটা মসি স্টোন, বিভিন্ন বা ছত্রাক টাইপের কিছু দ্বারা একটা কালারফুল পাথর যেমন ঘেরা থাকে, কেউ দেখতে পারে না যে এটার কালারটা কি, এরকম জিনিসের সঙ্গে, অথবা কখনো একক কোনো তারা আকাশে যখন উঠে মিটমিট করে তার যে ব্রাইটনেস কেউ খেয়াল করে না, এটাকে তুলে ধরেছেন, অথবা ওইটার দ্বারা একাকিত্ব বুঝিয়েছেন বা লোনলিনেস। আচ্ছা, হুইচ ইন্ডিকেটস দ্যাট দ্য লেডি ওয়াজ অ্যান এপিটমি অফ বিউটি।
যেটা যেটা এটা প্রমাণ করে যে এই মহিলাটা যার সম্পর্কে তিনি বলতেছেন এটা একটা অ্যাপিটমি অফ বিউটি, মানে সৌন্দর্যের একটা প্রতীক, সৌন্দর্যের একটা প্রতীক এই টাইপের কিছু। তার মানে যদি এই লেডি যদি নেচারকে প্রেজেন্ট করে তাহলে প্রকৃতি হচ্ছে সৌন্দর্যের একটা প্রতীক, এটা বুঝে নিও। তারপরে ডেসপাইট হার ম্যাগনিফিসেন্ট অ্যাপিয়ারেন্স, সে মানে বিং বিউটিফুল বা ডেসপাইট আ বিউটিফুল গার্ল, মানে সুন্দর মেয়ে হওয়া সত্ত্বেও, তার চেহারা সুরত রূপ যৌবন সুন্দর হওয়া সত্ত্বেও, ডেসপাইট হার ম্যাগনিফিসেন্ট অ্যাপিয়ারেন্স শি কুড নট এসকেপ ডেথ, এত সুন্দর হওয়ার সত্ত্বেও সে মৃত্যু থেকে পলায়ন করতে পারেনি, মৃত্যু তাকে শেষ করে দিয়েছে। শি কুড নট এসকেপ ডেথ, সে মৃত্যু থেকে পলাতে পারেনি। লিভিং দ্য স্পিকার ইন ডিসপেয়ার, স্পিকার হচ্ছে এই মেয়ের প্রেমিক, তাকে সে যেহেতু মারা গেছে তাহলে তার প্রেমিকা মারা গেছে, প্রেমিক ডিসপেয়ারে থাকবে না, সেটা বলতেছে। তো লিভিং দ্য স্পিকার ইন ডিসপেয়ার, দ্য বিউটিফুল লেডি ডাইড অ্যান্ড হার ডেথ ব্রট আ গ্রেট সেন্স অফ লস ফর হিম। তাহলে এই যে এই লেডির মৃত্যুটা এই স্পিকারের জন্য একটা বড় লস, একটা বড় ক্ষতি নিয়ে এসেছে তার জীবনে এটা। তাহলে এটা মূলত প্রকৃতির মৃত্যুর কথা বলতেছে। প্রকৃতি সুন্দর হয় আবার ঝরে যায়, আবার নতুন করে সুন্দর হয় আবার ঝরে যায়, মানুষ তার আশেপাশে যায় না, এটা হচ্ছে প্রকৃতি যারা প্রেমিক তাদের জন্য লস। হোয়াট হাউএভার stays in the minds of the readers is the way he expresses his extreme love for his late beloved. Late beloved যেমন লেট ফাদার, মানে মৃত কোনো ব্যক্তির সামনে লেট বসা হয়, তো লেট বিলাভড মানে হচ্ছে তার মরহুমা প্রেমিকা, বুঝতে পারছো? সো তাহলে যারা পাঠক, কবিতা যারা পাঠ করতেছে তাদের মনে এই জিনিসটা ব্যক্ত হয় যে স্পিকার তার বিলাভডকে মানে অনেক ভালোবাসে, এই জিনিসটা প্রমাণিত হয়। আর স্পিকার যদি এই কবিতায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হয় তাহলে ডেফিনেটলি তার প্রেমিকা হচ্ছে প্রকৃতি, আর প্রকৃতিকে সে লুসির মাধ্যমে প্রেজেন্ট করছেন, ক্লিয়ার, এতটুকুই। তারপরে এই কবিতার বিষয়বস্তু কি, থিম কি? থিম ইন শি ডুয়েল্ট আমাং দ্য আনট্রোডেন ওয়েস, এই কবিতায় তো ট্রান্সিয়েন্স অফ লাইফ মানে জীবনের পরিবর্তন, ট্রান্সিয়েন্স অফ লাইফ জীবনের পরিবর্তন, তারপর ডেথ মৃত্যু অ্যান্ড লস এবং ক্ষতি আর দ্য মেজর থিমস অফ দিস পোয়েম, এই বিষয়গুলো হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। দ্য পোয়েম সেন্টার্স অন দ্য আইডিয়া দ্যাট ডেথ ইজ আনঅ্যাভয়েডেবল, মানে আনঅ্যাভয়েডেবল মানে একটা সার্টেইন, নিশ্চিত, একেবারে ফিক্সড। আর যেমন আমার একটা ইংলিশ কবিতার শেষের লাইন এরকম আছে, এনি টাইম এনি হায়ার ইউ উইল বি মিক্সড, এরকম আমার মনে নেই, আমার ইংলিশ কবিতার মনে নেই। একটা বড় কবিতার শেষের লাইন যে তুমি যে কোনো জায়গায় যে কোনো সময় তুমি মৃত্যুবরণ করবে এবং তোমার যে অস্তিত্ব আছে এগুলো ধুলে মিশে যাবে, এটা আমি বুঝিয়েছি একটা কবিতায় আমার শেষের লাইনে। তো এই কবিতায় বলতেছে যে ডেথ ইজ সার্টেন, মৃত্যু নিশ্চিত। দ্য পোয়েম সেন্টার্স অন দ্য আইডিয়া, এই কবিতার কেন্দ্র করে লেখা হয়েছে কোন আইডিয়ার ওপর, ধারণার ওপর, দ্যাট যে ডেথ ইজ আনঅ্যাভয়েডেবল, মানে ডেথকে তুমি অ্যাভয়েড করতে পারবে না, ডেথ আসবেই আসবে, মৃত্যু আসবেই, আজ হোক কাল হোক যেখানে সেখানে আসতে পারে। এভরি লিভিং ক্রিয়েচার হ্যাজ টু টেস্ট ইট, প্রত্যেকটা জীবিত মানুষকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, মৃত্যু আসবেই। দ্য পোয়েট ডেসক্রাইবস অ্যান্ড অ্যাপ্রিসিয়েটস হিজ ডেথ লাভার, কবি কি করেন, বর্ণনা করেন এবং প্রশংসা করেন তার মৃত প্রেমিকার। দিস বিউটিফুল পিস এক্সপ্রেসেস, দিস বিউটিফুল পিস মানে এই বিউটিফুল পোয়েম, দিস বিউটিফুল পোয়েম এক্সপ্রেসেস দ্য গ্রেভ লস, গভীর একটা ক্ষতি, বিশাল একটা ক্ষতি, অ্যান্ড অ্যাকিউট পেইন অফ দ্য স্পিকার হু হ্যাজ লস্ট হিজ বিলাভড। তাহলে একটা গভীর একটা অনেক বড় ধরনের একটা ক্ষতি এবং এই স্পিকারের বা প্রেমিকের মনের যে ব্যথা, এটা এই কবিতাটা এক্সপ্রেস করে। দিস বিউটিফুল পিস বা দিস বিউটিফুল পোয়েম এক্সপ্রেসেস দ্য গ্রেভ লস অ্যান্ড অ্যাকিউট পেইন অফ দ্য স্পিকার হু হ্যাজ লস্ট হিজ বিলাভড। He appreciates her beauty by comparing her with beautiful natural objects. However, no matter how beautiful a person is, one day he has to die. তো একটা মানুষ, একটা মেয়ে, একটা ছেলে যতই হ্যান্ডসাম হোক, যতই বিউটিফুল হোক, যতই স্মার্ট হোক, যতই গর্জিয়াস হোক, তাকে মৃত্যুবরণ করতেই হবে, আর মৃত্যু সমস্ত সৌন্দর্য শেষ করে দিবে, এটা আমরা এই কবিতার মাধ্যমে বুঝতে পারবো। সো তিনি বলতেছেন যে হাউএভার, যাই হোক, নো ম্যাটার হাউ বিউটিফুল আ পারসন ইজ, পারসন হচ্ছে একটা কমন জেন্ডার, পারসন বলতে মহিলাও বোঝায় পুরুষও বোঝায়, বুঝতে পারছো? আচ্ছা, যখন পারসনকে ভাঙবা তখন ম্যান এবং উইম্যান বের হবে। ওকে, হাউএভার নো ম্যাটার হাউ বিউটিফুল আ পারসন ইজ, ওয়ান ডে হি হ্যাজ টু ডাই,
although her death has not brought any change in the cycle of the universe. তো তোমার আমার মৃত্যুতে এই পৃথিবীর যে চক্র এটাতে কোনো পরিবর্তন নিয়ে আসবে না। তুমি যতই বড় নেতা হও না কেন, তুমি পৃথিবীতে অনেক বড় বড় নেতা আসছে এবং মৃত্যুবরণ করেছে, কিন্তু কারো মৃত্যুর কারণে সূর্য থেমে থাকেনি, চন্দ্র থেমে থাকেনি, তারা থেমে থাকেনি, সময় থেমে থাকেনি। বুঝতে পারছো? যেমন আমরা লার্নিং গ্রিফ কবিতায় পড়েছিলাম যে কারো মৃত্যুতে কারো জীবনের কাঁটা থেমে থাকে না, কারো দিন বন্ধ হয়ে যায় না, এটা চলতেই থাকে, সময় সময়ের গতিতে চলে। বুঝতে পারছো? যেমন বলা হয় যে ট্রেন কারোর জন্য দাঁড়ায় না, বাস দাঁড়ায়, ট্রেন দাঁড়ায় না, সবাই ট্রেনের জন্য দাঁড়ায় থাকে। তো জীবন কারোর জন্য থেমে থাকে না এবং সময় কারোর জন্য থেমে থাকে না। সময়টাকে জীবন দ্বারা ডিফাইন করা হয়, জীবনটাকে সময় দ্বারা ডিফাইন করা হয়। আমি বলেছিলাম তোমাদেরকে, টাইম ইজ দ্য গ্রেটেস্ট হিরো ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে সব থেকে বড় নায়ক হচ্ছে সময়, যে তোমাকে জন্ম দেয়, ছোট শিশু থেকে একটা যুবক, যুবক থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে আবার একটা ধাক্কা মেরে কবরে পাঠিয়ে দেয়। বুঝতে পারছো? So although her death has not brought any change in the circle of the universe, yet to the speaker, মানে স্পিকারের কাছে, her death makes a big difference as he loves her. অন্য কিছুতে পরিবর্তন না আনলেও এই মেয়েটার মৃত্যু, এই প্রেমিকার মৃত্যু প্রেমিকের মনে একটা পার্থক্য নিয়ে এসেছে, চেঞ্জ নিয়ে এসেছে। অনেক সময় প্রেমিকা মারা গেলে প্রেমিকের শরীর চেহারা বিবর্ণ হয়ে যায়, প্রেমিক অনেক সময় পাগল হয়ে যায় এবং তার জীবনের যে ডেস্টিনেশন এবং টার্গেট এটা ভুলে যায়। তো আমি আগেই বলে দিয়েছি, এখানে মূলত মেয়েটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে প্রকৃতি। বুঝতে পারছো? তো চলো এখন কবিতায় যাই, কবিতাটা তাড়াতাড়ি পড়ে ফেলি, তারপর আমরা আর একটা কবিতা পড়বো। তাতে চাপ হবে না তো? চাপ বলতে কিছুই নাই, এটা সিরিয়াসভাবে কোনো পড়ালেখা নাই এখানে। এই যা এই কবিতা আছে এটা তোমাদের মাঝে অলরেডি মাথায় সেট হয়ে গেছে, তো বাংলায় বাংলায় যেহেতু বলতেছি। বুঝতে পারছো? তো কোনো কোশ্চেন থাকলে সরাসরি বলবা যে এটা আমি বুঝিনি। আচ্ছা, এটা হচ্ছে কবিতা, মাত্র 12 লাইনের একটা কবিতা, একটা লিরিক পোয়েম। সো শি ডুয়েল্ট আমাং দ্য আনট্রোডেন ওয়েস। আনট্রোডেন বলা হয় এমন একটা, আর ওয়েস মানে রাস্তা, রোড, স্ট্রিট বা পাথ। বুঝতে পারছো? ওয়েস, আনট্রোডেন মানে এমন একটা রাস্তা যে রাস্তায় মানুষের চলাফেরা খুবই কম। এমন একটা রাস্তা যে রাস্তায় মানুষের চলাফেরা খুবই কম, এগুলোকে বলা হয় যে আনট্রোডেন ওয়েস। যেমন তুমি জঙ্গলে দেখবা, জঙ্গলে চলার মতো অনেক পথ থাকে, কিন্তু কিছু পথে দেখবা যে গাছপালা থাকে বা ঘাস বেশি থাকে, আর কিছু পথ দেখবা একবারে ঘাস টাস নাই, পথ দেখলে বোঝা যায় যে এই পথ দিয়ে মানুষ চলাচল করে। আর যে পথ দিয়ে মানুষ কম চলাচল করে ওই পথে কিন্তু ঘাস বা অন্য অন্য ফুলের গাছ বা যে কোনো আগাছা জন্মে, কারণ ওদিক দিয়ে চলাচল নেই মানুষের। তো তো বলতেছে যে শি ডুয়েল্ট, হঠাৎ করে শুরু করছেন যে শি ডুয়েল্ট আমাং দ্য আনট্রোডেন ওয়েস। শি বলতে লুসি, যদিও তার নাম এখানে উল্লেখ করেনি, কবিতার শেষে তিনি লুসি বলে উল্লেখ করেছেন। সো শি ডুয়েল্ট মানে যেমন বলি যে ডুয়েলার মানে বসবাসকারী, রেসিডেন্ট। বুঝতে পারছো? বাসিন্দা। সো শি ডুয়েল্ট আমাং দ্য আনট্রোডেন ওয়েস। সে কোথায় বসবাস করত? এমন রাস্তা, এমন পথের আশেপাশে যেই পথগুলো দিয়ে মানুষের খুবই হাঁটাচলা কম হইতো। তো তোমাকে বুঝে নিতে হবে, তুমি একটা সুন্দর মেয়ে বা সুন্দর ব্যক্তি, প্রতিভা সম্পন্ন মানুষ, এমন একটা জায়গায় বসবাস করো, একেবারে জঙ্গল মার্কা জায়গায়, সেখানে তো পাবলিক যাবে না, পাবলিক শহরের দিকে ছোটে, গ্রামের দিকে যায় না। বুঝতে পারছো? তো শি ডুয়েল্ট আমাং দ্য আনট্রোডেন ওয়েস, কোথায়? বিসাইড দ্য স্প্রিং অফ ডাব। ডাব ইজ দ্য নেম অফ এ প্লেস। ডাব মানে ঘুঘু না, ডাব মানে এখানে ঘুঘু পাখি না, এখানে ডাব মানে হচ্ছে একটা জায়গার নাম, এটা ইংল্যান্ডে একটা জায়গার নাম, স্প্রিং অফ ডাব। তো ডাব নামক একটা জায়গার স্প্রিংয়ের পাশে, এমন রাস্তার পাশে সেই মেয়েটা বসবাস করত যেখানে মানুষের চলাচল খুবই কম ছিল, যেটাকে আনট্রোডেন ওয়েস বলা হয় বা আনট্রোডেন স্ট্রিট। তারপরে বলতেছে আ মেইড, মানে মেইড মানে গার্ল, কুমারী। আ মেইড হুম দেয়ার ওয়ার নান টু প্রেইজ, এমন একটা তরুণী, এমন একটা সুন্দরী, হুম যাকে দেয়ার ওয়ার নান টু প্রেইজ, সেখানে কেউ ছিল না তার প্রশংসা করার। কিসের প্রশংসা? মেয়ে যদি হয় রূপের প্রশংসা হবে, অথবা গুণের প্রশংসা হবে, চারিত্রিক গুণাবলী, অথবা তার যে সারফেস বিউটি বা আউটার বিউটি, তার ফিজিক্যাল বিউটি, এটার প্রশংসা হতে পারে। তো সেখানে কেউ ছিল না, এমন কেউ ছিল না যে এই তরুণী সুন্দরী যুবতীর রূপের প্রশংসা করবে বা তার চারিত্রিক গুণাবলীর প্রশংসা করবে। অ্যান্ড ভেরি ফিউ টু লাভ। ভেরি ফিউ কখন বলা হয়? একেবারে নাই বললেই চলে। ভেরি ফিউর ব্যবহার আমরা জানি গ্রামাটিক্যালভাবে, যে ভেরি ফিউ বলতে নাই বললেই চলে, একেবারে খুবই একজন দুইজন এরকম। বুঝতে পারছো? একেবারে খুব কম সংখ্যক লোকই ছিল যারা তাকে ভালোবাসতো, আর এরকম কেউ ছিল না যে তার রূপের প্রশংসা করতো বা তার গুণের প্রশংসা করতো, কেউ ছিল না। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রথম স্টান্জা। ওকে,
তারপরে দ্বিতীয় স্ট্যান্জাতে তার রূপকে তুলনা করতেছে বিভিন্ন ন্যাচারাল অবজেক্টসের সঙ্গে। দেখো, ন্যাচারাল অবজেক্টস বা ন্যাচারাল এলিমেন্টস। সো ভায়োলেট হচ্ছে একটা কালার, পার্পেল কালার। ভায়োলেট এমন একটা পার্পেল কালার, কোনটা বলে যে ভায়োলেটটা কিরকম অবস্থা ছিল, বাই মসি স্টোন, একটা ভায়োলেট বাই আ মসি স্টোন হাফ হিডেন ফ্রম দ্য আই। দেখো, তোমাকে যদি একটা খুব সুন্দর একটা কালারফুল পাথর আমি দেই, স্টোন, যে কালারফুল, এটা কালারফুল, কিন্তু এটার উপর ছত্রাক বা এমন কিছু জিনিস দ্বারা এটা এটা মিশে গেছে, এটার যে কালারটা, এটা সৌন্দর্যটা মিশে গেছে। হাফ হিডেন, অর্ধেক সৌন্দর্যই লুকানো। ফ্রম দ্য আই, আই বলতে চোখের থেকে। কাদের চোখ? পথচারী মানুষের চোখ থেকে তার সৌন্দর্য এইভাবে লুকানো ছিল, তাকে কেউ দেখতো না। মানে লুসির বিউটি বা তার প্রেমিকার বিউটিকে এইভাবে প্রমাণ করা হচ্ছে যে একটা ভায়োলেট একটা কালার, কত কিউট কালার। তো এটা কোনো ব্যক্তির নজরে এই কারণে পড়েনি যে এই কালারটা, এই ভায়োলেট কালারের একটা পাথর, যেটা ছত্রাক বা আমরা আমাদের গ্রামের ভাষা বলি নীলি বা ছাতা, এই টাইপের কিছু দ্বারা পাথরটা মোড়ানো ছিল, হাফ মোড়ানো ছিল। এই কারণে মানুষের দৃষ্টিগোচর হয়নি যে এটা সুন্দর। তো ঠিক লুসিও ওই রকম, সে যেহেতু এমন একটা জায়গায় ছিল যেখানে মানুষের যাওয়া আসা খুবই কম, দ্যাটস ওয়াই তার সৌন্দর্যটা মানুষের চোখে ধরা পড়েনি। বুঝতে পারছো? এটা এই দুই লাইন হচ্ছে এটা। তারপরে সে কিরকম ছিল, লুসি কিরকম ছিল বলতেছে, ফেয়ার অ্যাজ এ স্টার। স্টার বলছে, স্টার মানে হচ্ছে একটি তারা। অনেক সময় দেখবে যে অন্ধকার রাত্রে আকাশে একটি দুটি তারা ওঠে, একটা মাত্র তারা, চাঁদের পাশে একটা তারা মানে সিঙ্গেল স্টোন বা স্টার। দেখো, একটা তারার ব্যাপারে অনেক সুপারস্টিশন আছে, অনেক কুসংস্কার আছে। একটা তারা যখন আকাশে ওঠে, অনেক ধর্মের অনেক মতবাদ আছে। একটা তারা উঠলে কবিরা এটার দ্বারা কখনো একটা তারার দ্বারা আইসোলেশন বা লোনলিনেস, সলিটারিনেস, একাকিত্ব বোঝায়। যে ফেয়ার অ্যাজ এ স্টার, সে বিউটিফুল ছিল, শি ওয়াজ ভেরি বিউটিফুল অ্যাজ এ স্টার, লাইক এ সিঙ্গেল স্টার। তার মানে বোঝাচ্ছে সে বিউটিফুল ছিল, নো ডাউট, কিন্তু তার বসবাস ছিল একাকিত্ব, একটা আইসোলেটেড জায়গায় সে ছিল, যেখানে মানুষের আনাগোনা ছিল না, মানুষের আনাগোনা খুবই কম ছিল। বুঝতে পারছো? এই জন্য বলতেছে বিউটিফুল, ফেয়ার, বিউটিফুল অ্যাজ আ স্টার, সিমিলি ব্যবহার করে বলছে অ্যাজ আ স্টার, বলে নাই যে ফেয়ার অ্যাজ দ্য স্টার্স, এভাবে বলেনি। একটা তারার সঙ্গে তুলনা করে এটাও বুঝিয়েছে যে শি ওয়াজ অ্যাজ ব্রাইট অ্যাজ আ স্টার, সে তারার মতো উজ্জ্বল ছিল, বিউটিফুল ছিল, কিন্তু একা ছিল, একটা স্টারের মতো একাকী জীবনযাপন করতো। হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই, যেমন একটা তারা আকাশের মধ্যে একাই ব্রাইটনেস ছড়িয়ে যায়, কিন্তু অতটা মানুষের নজরে পড়ে না। আর একটা তারা যখন আকাশে ওঠে, ওটার দ্বারা আমরা বুঝতে পারি যে লোনলিনেস বোঝাচ্ছে, যে তারাটা একা। বুঝতে পারছো? এই হচ্ছে দ্বিতীয় স্ট্যাঞ্জা। তৃতীয় স্ট্যাঞ্জায় বলতে দেখো, শি লিভড আননোন। স্পিকার বা কবি বলতেছে শি লিভড আননোন, সে মানুষের অজান্তেই বসবাস করে, মানুষ জানেই না যে ওইরকম একটা জায়গায় এত কিউট বিউটিফুল একটা মেয়ে আছে, মানুষ জানে না। এই জন্য বলতেছে শি লিভড আননোন অ্যান্ড ফিউ কুড নো হোয়েন লুসি সিজ টু বি। সিজ মানে স্টপ, অর্থাৎ থেমে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া। সিজ মানে যে সিজ ইট, এটাকে থামিয়ে দাও, বন্ধ করো। তো বলতেছে যে অ্যান্ড ফিউ কুড নো হোয়েন লুসি সিজ টু বি। কোন জিনিসটা স্টপ হলো? বলে লুসি যখন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিল, অর্থাৎ লুসি যখন মৃত্যুবরণ করলো। সিজ টু বি রেফার্স টু দ্য ডেথ অফ লুসির মৃত্যু। কারণ সিজ মানে বন্ধ করা, কি বন্ধ করা রে? নিঃশ্বাস বন্ধ করা। তো যখন লুসির নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, অর্থাৎ লুসি মরে গেল, তখন কিছু লোক জানতো যে লুসি নামে আয় হায় রে, সেখানে একটা মেয়ে ছিল রে, মৃত্যুবরণ করেছে, বিষয়টা এরকম। ঠিক আছে? তারপরে বলছে বাট শি ইজ ইন হার গ্রেভ। এখন লুসি কোথায় আছে? বলতেছে যে বাট শি ইজ ইন হার গ্রেভ, লুসি এখন তার কবরে আছে। লুসি মৃত্যুবরণ করেছে, লুসি এখন তার কবরে আছে। অ্যান্ড আফসোস, আ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস রিগ্রেট। এমন একটা শব্দ যেটা আফসোস, যে তোমার জীবনে কোনো একটা ঘটে গেলে, কোনো কিছু যার থেকে যেটা আশা করনি এরকম হয়ে গেলে তুমি আফসোস করে বলছো এইরকম। এবং স্পিকার বলছে দ্য ডিফারেন্স টু মি, শুধু আমার কাছে, টু মি আমার কাছে,
বলছে লুসি যে মৃত্যুবরণ করেছে, একটা মেয়ে কারো অজানাতে মৃত্যুবরণ করেছে, সে সুন্দর ছিল, সে তার রূপের সৌন্দর্য মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারেনি, তার রূপের প্রশংসায় কোনো প্রেমিক কবিতা লেখেনি, কোনো কবি কবিতা লেখেনি, কোনো সিঙ্গার গান গায়নি, গান লেখেনি, বা কেউ তাকে দেখতে যায়নি তার সৌন্দর্যকে, এটার দ্বারায়, এবং সে মৃত্যুবরণ করলো শেষ পর্যন্ত, এবং শি ইজ ইন হার গ্রেভ, সে তার কবরে শুয়ে আছে। এটা এটা কারো মাঝে কোনো পরিবর্তন নিয়ে আসেনি, পৃথিবীর সময়কে থামিয়ে দেয়নি, পৃথিবীর নিয়মকে থামিয়ে দেয়নি। সে যে এত সুন্দর, এত এটা তার মৃত্যু যে হয়ে গেল, সে এখন কবরে, তার মৃত্যু পৃথিবীর এই চলমান গতিতে কোনো পরিবর্তন নিয়ে আসেনি। কিন্তু দ্য ডিফারেন্স টু মি, বা অথবা এটা না, এটা হচ্ছে দ্য ডিফারেন্স টু মি। দ্য ডিফারেন্স বলতে লুসির মৃত্যুটা আমার কাছে ভিন্ন ধরনের, কারণ আমি লুসিকে ভালোবাসি, আমি লুসির লাভার, অ্যান্ড শি ইজ মাই বিলাভড। আই অ্যাম দ্য লাভার অফ নেচার অ্যান্ড নেচার ইজ মাই বিলাভড। এখন এগুলোকে নেচারের জায়গায় ফেলো, লুসিকে নেচারের জায়গায় ফেলে দাও, বাকিটা বুঝে আসবে। বুঝতে পারছো? এই ছিল কবিতাটা। এখানে আর তোমার আর কিছু না জানলেও হবে, না শিখলেও হবে। এখন তুমি ইচ্ছা মতো কবিতাটাকে ইংলিশে ব্যাখ্যা করতে পারবা। তো এদিকে যে লেখাটা তুলে ধরা হয়েছে, এটাতে বলে দ্য পপুলারিটি অফ শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েস, উইলিয়াম ওয়ারশথ, আ গ্রেট ইংলিশ পোয়েট, রোট দিস পোয়েম। ইট ইজ অ্যান ইলিজি অ্যাবাউট লাইফ অ্যান্ড ডেথ। তোমরা বলতে পারো, ভাইয়া ফার্স্ট ইয়ারে বললাম ইলিজি কাকে বলা হয়? ইলিজি লেখার শর্ত আছে, প্রথমে এভাবে শুরু হবে, মাঝখানে এরকম হবে, শেষে এরকম হবে, এবং কারো মৃত্যুতে শোক পালন করবে, কাছের বা দূরের বা প্রিয়জনের কারো। কিন্তু এই কবিতা তো অল্প একটু কবিতা, ইলিজি কবিতা তো বড় হয়। কিন্তু এই কবিতাটা যদিও ইলিজি নয়, মানে অ্যাকর্ডিং টু দ্য ফর্ম অ্যান্ড স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু দ্য জনরা, দিস পোয়েম ইজ নট অ্যান ইলিজি, দিস পোয়েম ইজ আ লিরিক পোয়েম। এই কবিতার সাইজ দেখো, কবিতার রাইম স্কিম দেখো, বুঝতে পারবা যে এটা একটা লিরিক পোয়েম। হ্যাঁ, তো এটাকে ইলিজি কেন বলছে? মানে অ্যাকর্ডিং টু দ্য টোন অফ দ্য পোয়েম, according to the mood of the poem, according to the expression of the poem, according to the theme of the poem, you can say that in this poem there is an elegiac tone. কেন? দেখো, লুসির বসবাসের কথা বলতেছে, তার রূপের সৌন্দর্যের কথা বললো, এবং লুসির মৃত্যুর কথাও বললো শেষের দিকে। এই দিক থেকে এটা একটা ইলিজিক টাইপের, যেহেতু কারো মৃত্যুর কথা বলা হয়েছে, এই দিক থেকে, গঠনগত দিক থেকে নয়, মানে স্ট্রাকচারগত দিক থেকে নয়, ফর্মগত দিক থেকে নয়, জনরাগত দিক থেকে নয়। আশা করি বুঝতে পারছো। তো বলতেছে, ইট ইজ অ্যান ইলিজি অ্যাবাউট লাইফ অ্যান্ড ডেথ। দ্য পোয়েম স্পিক্স অ্যাবাউট দ্য স্পিকার্স ডিসিজড লাভার। ইট ইলাস্ট্রেটস হাউ হার ডিমাইস ইনফ্লিক্টস আ নেভার এন্ডিং পেইন আপন হিম। যে কিভাবে এই মেয়েটার মৃত্যু নেভার এন্ডিং পেইনে পরিবর্তন করেছে স্পিকারের মনে। তো এই মেয়েটা মৃত্যুবরণ করেছে, কিন্তু স্পিকারের হৃদয়ে রেখে গেছে নেভার এন্ডিং পেইন, যেই ব্যথাটা কখনো শেষ হয় না। তোমার জীবনে এমন কেউ প্রিয় ব্যক্তি যাকে তুমি হারিয়ে ফেলেছো মাঝরাতে, অথবা একাকিত্বে, অথবা তোমার ধ্যানে, মেডিটেশনে, তোমার কল্পনায়, তোমার ভিশনে, যেই মেয়ের স্মৃতি তোমার মনে পড়ে বৃদ্ধ বয়স পর্যন্ত, এটাকে বলা হয় নেভার এন্ডিং পেইন, নেভার এন্ডিং সাফারিং। বুঝতে পারছো? নেভার এন্ডিং সরো এগুলোকে বলা হয়, যেগুলোর কিঞ্চিত পরিমাণ হলেও তোমার হৃদয়ে থেকে যায়, যেটাকে না তুমি ব্যক্ত করতে পারো, না মুখ খুলে কারো কাছে বলতে পারো, না সহ্য করতে পারো। এগুলোকে বলা হয় নেভার এন্ডিং পেইন, যেটা হৃদয়ে থেকে যায়, যেটার কোনো মেডিসিন নেই। বুঝতে পারছো? তো এই মেয়ের মৃত্যু বা এই মেয়ের মৃত্যুটা একটা লস হয়, স্পিকারের হৃদয়ে একটা নেভার এন্ডিং পেইন ক্রিয়েট করেছে। দিস শর্ট পোয়েম এক্সপ্লেন্স দ্য ট্র্যাজেডি অফ ডেথ অ্যান্ড ইটস ইম্প্যাক্টস অন হিউম্যান লাইফ। তো এই কবিতাটা যে একটা মৃত্যুর একটা মর্মান্তিক সিচুয়েশন তুলে ধরেছে, এবং এর প্রভাব মানুষের জীবনে যে পড়ে, অর্থাৎ এককভাবে যে তাকে ভালোবাসতো স্পিকার, তার জীবনে যে এর ইম্প্যাক্টস বা প্রভাব পড়েছে, এটার কথাটা এই কবিতা থেকে আমরা জানতে পারলাম। তো এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে এই কবিতার মূল মন্ত্র। আর বেশি কিছু না জানলেও হবে। আর যেগুলো আমি বলিনি, ওগুলো আমি ফার্স্ট ইয়ারে পড়ানোর সময় বলেছি, এই জন্য বলা কথা বারবার বললে বোরিং লাগবে, দ্যাটস ওয়াই বলা হলো না। নেক্সট পোয়েম, লন্ডন 1802। আশা করি এই কবিতাটা শুরুর আগেও এই কবিতায় আমরা কী পাবো এটাও আমরা জানি, তারপরেও একটু ভিন্ন আঙ্গিকে আমরা এই কবিতাটা পড়ব। ওকে? তো এই কবিতা সম্পর্কে কোনো প্রশ্ন আছে কারো? ফ্রাঙ্কলি বলতে পারো যে এটা আমি বুঝিনি, বলো, বলতে পারো। না ভাই, প্রশ্ন নাই, কথা হচ্ছে যে নেক্সট পোয়েমটা একটু ইংলিশে এক্সপ্লেইন করবেন। ওকে, থ্যাংক ইউ। সো লন্ডন 1802, দিস ইজ আ সনেট। London 1802, this is a sonnet. You all know about the sonetic form of this poem, London 1802.
So according to your syllabus, according to the purpose of your syllabus, you must know about the theme and summary and the main topics of this poem, London 1802, written by William Wordsworth. And there is another poem, London, Only London, that is written by William Blake. And William Blake, he was a critic poet, so he criticized the London city in the poem London. Okay, and in this poem London 1802, written by William Wordsworth, and we are going to read this poem. In this poem, the speaker as a patriot, as a social lover, society lover, he is thinking that how can he improve the quality and virtue of his society, how can he improve the quality and the lost glory of his country, of his capital London. Okay, so London 1802 as a representative of sorrow. So the speaker is actually in a mood of sorrow. The speaker is in a mood of sorrow, because if you are a citizen or true citizen of your country and corruption is going on in your country, people became characterless and religion became like a game and a kind of business, and people lost their characteristics and their virtues, and the entire country lost her glory or glorious past. Then as a good citizen, as a true citizen, you will be upset, you will become very sad. It's very simple, and you will think how can you improve, how can you solve the problem of your country, of your society, and what kind of steps you can take in order to change your society, in order to bring back the past glory of your country, of your society. Okay, so London 1802 as a representative of sorrow. This poem recollects means remembers. This poet, not poem, this poet recollects, remembers the memory of John Milton. So in this poem, by using apostrophe, an indirect address to someone or something who is not before the speaker, or who is died, or who is supernatural, or who is abstract. Okay, for example, oh knowledge, where are you? Oh hatred, live in my heart and destroy my all love for the girl. So oh hatred, oh love, oh knowledge, these are abstract nouns, and you are addressing, and it's not present before you. This is called apostrophe, a literary term or a poetic device. Okay, so in this poem, the speaker, I mean the poet, he will recollect, or he will call the great poet of England, John Milton. John Milton, the writer of Paradise Lost, Paradise Regained, and the writer of On His Blindness. In honors first year you learned On His Blindness, written by John Milton. So John Milton, he was a great poet of England, great English epic poet, John Milton. And he was not only a poet, but he was also a member of the court. He was also a member of the British court, member of the royal palace, and he served under the king and queen, John Milton. That's why he was great. His virtue was great. Okay, so in this poem, the speaker or the poet, he will tell us that the situation of England is very bad. Everywhere is corruption. So in order to bring back the virtue and glory of England, we need a person like John Milton. We need a person like John Milton, or we need John Milton in order to make this country good, in order to make this country virtuous. Okay, so this poet recollects, or the poet recollects, remembers the memory of John Milton, one of the established poets of history. It begins when the speaker argues Milton to come back, because England needs a great thinker, great leader, great restorator. Okay, great restorator, great leader, great thinker like you at this time. So the situation of England is not good. The educational system,
educational sector, religious sector, political sector, social sector, everywhere is corruption. So in order to destroy this dirty quality of our country, we need you, John Milton. Come back in our time, come back in our age. Okay, we need you. This is the regret of the speaker and tension for his country. Okay, so this poem begins when the speaker argues Milton to come back because England needs a great thinker at this time. Why? The city London, the city refers to London, capital of England. The city London has lost its ancient charm. Ancient means old. Charm means here glory. Charm means glory. Not only the surface color of London city. যদি তোমরা 1802 সালে লন্ডন শহরের মানে আউটার বিউটি ধরো তাহলে এটা অবশ্যই বিউটিফুল ছিল। কোথায় জন মিল্টন, সে রেনেসান্স পিরিয়ডের একজন পয়েট, তার সময় তো এত সুন্দর সুন্দর বিল্ডিং ছিল না, এত সুন্দর কনস্ট্রাকশন ছিল না। যদি বাহ্যিক বিউটি ধরো তাহলে বর্তমান সময়ে কিউট, আগে খারাপ ছিল, কিন্তু তিনি ওইটার কথা বলতেছে না, বলতেছে অভ্যন্তরীণ বিউটির কথা, যেগুলোকে ভার্চু বলি আমরা। বুঝতে পারছো? তো এনশিয়েন্ট চার্ম মানে পাস্ট গ্লোরি, অতীতের যে গৌরবময় দিন, এইরকম জিনিসগুলো হারিয়ে ফেলেছে ইংল্যান্ড এবং বিশেষ করে এই লন্ডন শহর হারিয়ে ফেলেছে। কারণ 1802 সালে লন্ডন শহরে প্রচুর পরিমাণ কফি হাউস ছিল, প্রচুর পরিমাণ ক্লাব ছিল, প্রচুর পরিমাণ প্রস্টিটিউশন ছিল, এমনকি ওয়াকিং প্রস্টিটিউশন পর্যন্ত ছিল, যেটা আমরা লন্ডন কবিতায় পড়েছি। বুঝতে পারছো? মানুষকে মানুষ মনে করেনি, মানুষ শুধু স্বার্থের দিকে ছুটেছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, গ্রোথ অফ সায়েন্স, এইগুলো সব কিছু মানুষকে হিউম্যানিটি থেকে দূরে রেখেছিল। বুঝতে পারছো? তো বলতেছে দ্য সিটি হ্যাজ লস্ট ইটস এনশিয়েন্ট চার্ম। এনশিয়েন্ট চার্ম মানে হচ্ছে পাস্ট গ্লোরি। দ্য পিপল হ্যাভ বিকাম সেলফিশ অ্যান্ড মিন। The people have become selfish and mean. They have lost all their manners and virtues. The people of London City and the people of England, they became selfish and they became purposeful. বুঝতে পারছো? They have lost all their manners and virtues. They have lost their humanity. The poet claims that Milton should come back and give these people manners. Teach these people manners, virtues, power and freedom. According to the poet, he thinks that in this time, in this heinous situation, a person like Milton, a leader like Milton, a thinker like Milton should come back, or even Milton should come back in this time in order to teach this generation what is manners, what is virtues, what is power and freedom. He views Milton as a great poet who seems in tune with God and nature. He seems in tune with God and nature. A great poet, John Milton, his virtues is compared with God and nature. Because John Milton, he was a religious person. John Milton, he was a religious person. If he is not a religious person, how can he write, or how could he write the great English epic regarding religion, that is Paradise Lost and Paradise Regained. The purpose to write these two great epic poems is to justify the way of God to man. To justify the way of God to man. That people are disconnected to their God. So we should connect them. John Milton said, I should connect them. That's why he wrote Paradise Lost. So he was a religious person. He thinks that Milton possesses all the qualities a nation's leader should have. So as a leader of the nation, as a king of the country, or as the king of the country, as the queen of the country, as the governor of the country, as the commander of the country, as the leader of the country, Milton has all the qualities, all the good virtues. So the poet thinks that Milton possesses all the qualities a nation's leader should have, and only Milton can restore the lost spirit of London City, the lost spirit of London City, the virtue of London City, the glory of London City. Okay, so in this poem you will have this. Then the theme of this poem: admiration, imagination,
virtues, reality and patriotism. Admiration, imagination, virtues, reality and patriotism are the major themes of the poem. The speaker's patriotism reflects throughout the poem. The entire poem will tell you, after finishing the poem, after understanding the poem, you will understand that this is the representation of the patriotism of the speaker. Okay, he seems unsatisfied. The poet seems unsatisfied with the present state of his place, of his country, thinking that the church, the military, the legal establishments have lost their direct and actual meanings. So the church stands for religious matter, the military force stands for the political matter, soldiers, and the legal establishments have lost their direction and actual meanings. They forgot their purpose, they forgot their duty, they forgot their actual duty, and they started corruption in London. Okay, according to the poet. To him, to the poet, only Milton is capable of changing the fortune of the city, luck of the city. Okay, only Milton can change, only Milton can bring back the fortune or the fate of the city London. Therefore, that's why, therefore he argues him means Milton, to come back and redirect his people to the righteous path. Redirect, that means when Milton was alive, he directed and he taught the people of England about virtues, freedom, about manners, about power. So that's why he said, the poet argues Milton to come back and redirect his people to the righteous path, right way. Okay, so this information you will have in this poem, London 1802. Let's read the poem.